উইথ ডকুমেন্টস। দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি। ইন ডিটেলস আমি যাব না, মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের 50% মহিলা আমরা মেয়েরা আছি। এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই। কারণ গত 15-16 বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে, নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের 43% আমরা ওমেন রিপ্রেজেন্টেটিভ আছি বাংলাদেশ জামাত ইসলামীতে। আমাদের অ্যাডভাইজারি কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেখানে আমাদের মোর দ্যান 40% ওমেন আমরা রিপ্রেজেন্ট করছি। সুতরাং এই অর্গানাইজেশন নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে এবং আমাদের অধিকার দিচ্ছে। এই অধিকার সম্মান যাতে সারা বাংলাদেশের সমস্ত নারীরা পেতে পারে, এই মিশন এবং ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, রুরাল থেকে আরবান এরিয়া সব জায়গায় কিন্তু আমাদের প্রতিনিধিত্ব আছে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে কাজ হচ্ছে। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং দিচ্ছি, তাদের মধ্যে মানবিকতার কাজ যারা করতে পারে তাদেরকে ট্রেনিং দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ বাই দিস টাইম আমাদের পরিচয় আমাদের সাধারণ নারীরা পেয়ে গিয়েছেন। এবং যারই ফলশ্রুতিতে এই বাধা আসছে, কিছু মহল, আমি নাম বললাম না, কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আপনারা সঠিক চিত্রটা তুলে ধরবেন। আমাদের বোনদের উপরে কেন অত্যাচার হচ্ছে টু দ্য পয়েন্ট আপনারা অ্যানালাইসিস করেন, দেখবেন যে তারা আমাদের উপরে হামলা করছে। আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না। সুতরাং এই দাবি নিয়েই আমরা এসেছিলাম। তার নির্বাচন কমিশনের সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা নিরপেক্ষভাবে এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেন, যাতে করে 12 তারিখে আমাদের বোনেরা, মায়েরা সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সুন্দরভাবে তাদের মতামতটা ব্যক্ত করতে পারে। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের, নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। ইনশাল্লাহ এই সাহস আমাদের আছে। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাল্লাহ। কেউ মনে করবে যে নারী অবলা, আমরা অবলা নই। আমরা সে সাহসী মহিলা, আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমরা সৎ কাজের প্রতি আমাদের দৃঢ় এক আন্তরিকতা আছে। আমরা ঠিক সেইভাবেই আমরা আমাদের মতামতকে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। এ ব্যাপারে কোনো বাধাকে আমরা বাধা মনে করব না, চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করবো ইনশাল্লাহ। এই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি প্রফেসর ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, আমি প্রফেসর অফ রেডিওলজি ইবনে সিনা মেডিকেল কলেজে আছি। আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখি বাংলাদেশ জামাত ইসলামী ওমেন উইংস। নারী কর্মী হিসেবে মাঠে কাজ করছেন, তো আপনাদের দলের পক্ষ থেকে আসলে প্রার্থী দেখছি না সংসদ নির্বাচনে, এটা আপনার কাছে কি মনে হয়? আপনারা কি এখনো কি সেই যোগ্যতায় পৌঁছাতে পারেননি? This is the common question. This is the common question I am facing because আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখছি। একটাই উত্তর, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম কখনো নারীর এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কখনো প্রতিবন্ধক নয়। আমরা প্রিপেয়ার হচ্ছি। আমরা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আমরা ডিসিশন নিয়েছি। সেই অ্যাডভাইজারি কমিটিতে 43% ওমেন আছে পার্টিসিপেন্ট। সেখানে আমরা ডিসকাশন করেছি। সেক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। সেই ইলেকশনে কিন্তু আমাদের বোনেরা রুরাল এরিয়াতে তারা পার্টিসিপেট করেছে। ফর দ্য নেক্সট ইলেকশন উইল পার্টিসিপেট, বাট এই ইলেকশনে আমরা নারীরা অবশ্যই অ্যাক্টিভলি আমরা কাজ করছি।
যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নারীদের উপরে বাধা আসছে। আপনারা যদি প্রস্তুত থাকেন সেক্ষেত্রে কি জামাতের শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর মতো কোনো অবশ্যই অবশ্যই আছে, সুযোগ আছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে নারীর যে রিফ্লেকশন যেটা হবে ইনশাল্লাহ বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের রিজার্ভ সিট আমরা নারীদেরকে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের বোনেরা আছেন। সেটা ইন ডিটেলস বাংলাদেশ জামাত ইসলামীর সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের পলিসি আছে, এগুলো আপনাদের জানতে হবে। আমরা এখানে যে লিস্টটা দিয়েছি টোটাল 15টা জায়গা আমরা উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গা উইথ ছবি উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সুতরাং উনি আন্তরিকভাবে শুনেছেন, উনি এই ব্যাপারটা পদক্ষেপ নেবেন। উনি বলেছেন আমাদের কথা, উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই ব্যাপারে ওনার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আছে। উনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। আপনাদের জামায়াতে আমির তিনি নিজে বলেছেন যে আসলে কোনো নারী দলের শীর্ষ পর্যায়ে যেতে পারবেন, আপনারাও কি আসলে তাই মনে করেন কিনা, আপনাদের ভাবনাটা কি আসলে কি জানতে চাই আমি। হ্যাঁ, আপাতত আচ্ছা, আমাদের যে বোনটা প্রশ্ন করেছেন এবং একজন ভাইও প্রশ্ন করেছেন। আচ্ছা, শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না। আমি প্রথমেই বলেছি আমার নাম নুরুন্নিসা সিদ্দিকা, আমি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি। আজকে যে বিএনপি প্রতিনিধি দল আসছিল, তারা বেশ কিছু অভিযোগ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচনে বিএনসিসি ক্যাডেট তারা চায় না এবং ভুয়া ভোটার হচ্ছে, তারপরে ভোটার সারা দেশে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন হচ্ছে। এই ধরনের কি অভিযোগ করছে, আপনি কি বলবেন এই বিষয়ে? তাদের অভিযোগ প্রেক্ষিতে বিএনসিসি চান কিনা আপনারা এই নির্বাচন? তাই আমরা জানি না, তবে একটা দল তো সবসময় ন্যায়ের পক্ষে আর কি, সবকিছুতে না। গণভোটেও না ছিল, এখন হয়তো ওনারা হায়ের পক্ষে আসছেন আর কি। এটা জনগণই বিবেচনা করবেন, আর ইসি সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন। আমরা দেখতে পাচ্ছি এক দল একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে, এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না, ওইদিকে হেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থাকেন, থেকে আপনারা দায়িত্ব পালন করেন, নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে। এই জন্য যারা এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয়, এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে, বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ঘটনা, বিশেষ করে শরীফ উসমান আদির হত্যাকাণ্ড 12 ডিসেম্বর আপনারা জানেন, আর গত 28 তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি
রেজাউল করিম, হাফিজ রেজাউল করিমকে হত্যাকাণ্ড দুটো, এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে, এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায়। এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি, আজকেও তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ইসিকে, যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, নির্মোহভাবে তাদেরকে থাকতে হবে। অন্যথায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে, নির্বাচনের গ্রহণযোগ্যতাটা প্রশ্নবোধক হবে। আমরা আশা করি এখনও সময় আছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যে এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিচ্ছি শান্তি আমি। কমিটি করার কথা লম্বা করা অভিযোগ যাবে না। করেছে, সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? বিএনপি আরেকটা অভিযোগ করেছে, পাড়ায় শান্তি কমিটি করার কথা বলছে আপনাদের বিরুদ্ধে, আপনারা একটা এটা আপনারা উত্তর দিবেন, শান্তি কমিটি আছে না কি কমিটি জানিয়ে দিছে? গেছে আজকে এটা। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। বিএনপি আসসালামু আরেকটা আলাইকুম। অভিযোগ করেছে আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা করছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন। এটা হচ্ছে যে আমরা কোথায় করি না করি সে তো আপনারা দেখেন। আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকার না, দিনের বেলায় হয়ে গিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন, কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন। ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় 35টি জেলা তিনি সফর করেছেন। 35টি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন। সবই তো স্পষ্ট। এছাড়াও আমাদের নায়েবে আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন, বক্তব্য রাখছেন। এই সমস্ত কথাগুলো ইলেকশনকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের আমি মনে করি যে একটা অপপ্রয়াস, এটা মোটেই সঠিক নয়। আচ্ছা, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কথা বলছে বিএনপি, যে অনেক অভিযোগ আছে আমলে সেভাবে নেওয়া হচ্ছে না। আপনারা কি মনে করেন যে সারা দেশে যে ইসি? আমরা অনেকগুলো অভিযোগ করেছি, আমরা ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ইলেকট্রাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরও যারা দায়িত্বে আছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন না। ওনারা নোট নিয়েছেন, বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত। ইলেকট্রাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে পারে না, যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয়। তারপর আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনারা বলা উচিত, মানুষ সেখানে বিচার পাচ্ছে না। এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয় সেখানে বলেছি। তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না, কিন্তু রিপিটেডলি হচ্ছে, একটার পর একটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এক্ষেত্রেও ইসির পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও জানাতে চাই যে এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমিনুল সরো তো। আমিনুল বাইরো হইছে এই লোকের উপরে আমিনুল আই সি সিনো টুমা আমিনুল এই লোক মানে কি শব্দ এলো আমরা কি আরম্ভ করতে পারি? জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের এসেছিলাম। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ যেটা আমাদের, সেই বিভাগের শীর্ষ 4 জন দায়িত্বশীল ব্যক্তি এখানে আছেন। আর আমার সাথে আছেন এখানে জনাব অলিউল্লাহ নোমান, বিশিষ্ট সাংবাদিক। আমরা 6 সদস্য বিশিষ্ট একটা টিম এসেছিলাম নির্বাচন কমিশনে আমাদের কিছু বক্তব্য নিয়ে। এর মধ্যে দুটো বিষয় ছিল মৌলিকভাবে। সেটি একটি হচ্ছে যে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় নারী কর্মীরা যখন ভোটের জন্যে বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন, তখন একদল লোক
তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক নির্যাতন করছে, তাদের হিজাম এবং নেকাব খুলে ফেলছে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, ইলেকটোরাল কমিটিতে যারা আছেন। এর সাথে সাথে আমরা যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমরা এই কারণেই আজকে এখানে এসেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন ইসির পক্ষ থেকে, তাদের দায়িত্ব এটি আমরা মনে করি। তো এই বিষয়ে কথা বলবেন আমাদের দায়িত্বশীল মহিলারা যারা এখানে আসছেন। এবং একই সাথে আপনারা জানেন যে গতকালকে আমাদের সম্মানিত আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাই নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। তার 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আশা করি। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ হবে, এটা আমাদের প্রত্যাশা। তো এই পর্যায়ে আপনি কি বলতেন যদি যে একটা দল একদল লোক বলছেন, এরা কারা আসলে? এদের পরিচয় আপনাদের কাছে, এই কাজটা যারা করেছেন তাদের তো দলীয় পরিচয় বোঝার কোনো উপায় নেই, যেহেতু এরা দুষ্কৃতিকারী। তবে আমরা আইনের তাদেরকে মুখোমুখি করার জন্য আমরা জিডি করেছি, থানা সেখানে তদন্ত করে বের করবেন যে তাদের দলীয় পরিচয় আছে কিনা বা তাদের অন্য কোনো পরিচয় কি। আর এর সাথে সাথে সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি, এটা আরও উচ্চ পর্যায়ে আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবেন কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তাদের আছে কিনা বাকি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। তো এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে খেয়ে কলা খাই না, একটা বিখ্যাত উক্তি আছে, ডায়লগ আছে। এর সাথে এর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। তো এখন আমাদের দায়িত্বশীল মহিলারা যারা এখানে আসছেন তার পক্ষ থেকে তারা কথা বলবেন, পরিচয় দিবেন, তিনি কথা বলবেন কেন আসছিলেন সংক্ষেপে আমি তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে অবস্থা, বিভিন্ন প্রতিরোধ কমিটিকে প্রতিরোধ করা হবে, এই ধরনের কথা এই অবস্থানে নির্বাচন কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, নির্বাচনটাকে ভায়োলেশন মুক্ত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে? আমরা একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি, এটা জাতিরও প্রত্যাশা। যেহেতু এটি কোনো সাধারণ নির্বাচন নয়, অর্থাৎ অন্যান্য সময়ের মতো শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনের সাথে আমাদের দীর্ঘদিনের সংস্কার কার্যক্রম যেটি আইনি ভিত্তি পাবে, এটি গণভোট আছে, যে গণভোটে আমরা আশা করছি দেশবাসী গণভোটকে হায়ের মাধ্যমে তারা জয়যুক্ত করবেন। দুটো নির্বাচন একই সাথে হচ্ছে এবং এই নির্বাচন আমাদের জন্য খুব
গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ফেসিবাদ বাংলাদেশে যে ক্ষতি করেছে এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। যে বা যারা করছেন তারা নিঃসন্দেহে যদি জাতির কল্যাণ তারা চান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চান, তাইলে তাদেরকে এই নীতি থেকে ফিরে আসতে হবে। তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এই বিষয়গুলোই নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং বলেছি যে এ ব্যাপারে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা মনে করি। আমরা এখন আস্থা রাখতে চাই যে এই ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনমনে এমন কোনো বিভ্রান্তি যাতে তৈরি না হয় যে একদল লোক নির্বাচনকে ভণ্ডুল করার জন্য করার জন্য ক্ষতি করার জন্য কিছু কাজ করছেন, এমন যাতে জনমনে কোনো আশঙ্কা তৈরি না হয়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মহিলা বিভাগের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী, নুরুন্নিসা সিদ্দিকা। আর আমার সাথে আছে আমার সহকারী সেক্রেটারি 2 জন, সাইদা রহমান, আসসালামু আলাইকুম, মার্জিয়া বেগম, আসসালামু আলাইকুম। আর আছেন আমার কর্ম পরিষদ সদস্য এবং রাজনীতি বিষয়ক দায়িত্বশীলা ডাক্তার হাবিব আক্তার চৌধুরী সুইট। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা নির্বাচন কমিশনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের ডাক্তার হাবিবা চৌধুরী। Assalamu alaikum wa rahmatullah. This is the first time Bangladesh Jamaat Islami Mohila Wings থেকে আমরা এসেছি। This is the first time. আপনাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনাসামনি হওয়ার জন্য আমরা এসেছি। তো যে বিষয়টা আজকের ইস্যু হিসেবে আমরা নিয়ে এসেছি, আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কেউ অজ্ঞাত নন, সবাই জানেন, যেহেতু আপনার প্রেসের সাথে আছেন। আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসেছি, ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি।